ওয়েল, আমরা যে এক্সপেরিমেন্টটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে গ্রেটিং, যেটা একেবারে ভুল নাম। নর্মালি আমরা এই নামে বলেই অভ্যস্ত। যখন আমরা ল্যাবে অ্যালটমেন্ট পাই বা এক্সপেরিমেন্ট করতে যাই, তখন আমরা এটা বলি যে গ্রেটিং অ্যালটমেন্ট পেয়েছি, বা যেখানে আমরা গ্রেটিং এক্সপেরিমেন্ট করব, বা ইভেন আমিও অনেক সময় বলি যে কী এক্সপেরিমেন্ট করছিস, গ্রেটিং। এটা একেবারে ভুল। আমরা এর ফলে কি হয়, আমরা এমন একটা অভ্যেস চলে যাই যে আমরা যখন এক্সাম দিই আমাদের এই অভ্যাসটা বদলায় না। এক্সাম টাইমে আমরা কি করি, যখন এক্সামিনার আসে আমরা সরাসরি বলে দিই কি এক্সপেরিমেন্ট করছো, জিজ্ঞাসা করলেই বলি গ্রেটিং করছি। গ্রেটিং আমরা করছি না, আমরা গ্রেটিং বানাচ্ছি না। যেটা করছি সেটা হচ্ছে একটা সিস্টেম ডেভেলপ করার চেষ্টা করছি, বা একটা সিস্টেম ডিজাইন করার চেষ্টা করছি ইউজিং গ্রেটিং। গ্রেটিং একটা ডিভাইস যেটাকে আমরা ইউজ করছি, আমরা গ্রেটিং বানাচ্ছি না। ক্লিয়ার? তাহলে আমরা কি চেষ্টা করব যে এক্সপেরিমেন্ট করার সময় এক্সপেরিমেন্টটা কি বলতে চাইছে, বা এক্সপেরিমেন্টের অ্যাকচুয়াল নেমটা কি, যেটা সিলেবাস প্রেফার করেছে সেটা কি, বা কি মেজার করতে বলেছে সেটা এই এক্সপেরিমেন্টের নাম থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। ক্লিয়ার? তাহলে এক্সপেরিমেন্টের নাম যেটা আমি স্লাইডে রেখেছি ওটা একেবারে সিলেবাস থেকেই নেওয়া। মেজারমেন্ট অফ দ্য স্পেসিং বিটুইন দ্য অ্যাডজেসেন্ট স্লিটস ইন এ গ্রেটিং by measuring sin theta versus lambda graph of a certain order of grating spectra. প্রত্যেকটা ওয়ার্ডের একটা করে মিনিং আছে, আলাদা করে ফিজিক্স আছে, সেগুলো আমি আসবো স্লাইডে। আগে বলে নিই কী টপিকস আলোচনা করবো এই সেশনটায়। যে টপিকসগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে প্রথমেই সিগনিফিকেন্স অফ দিস এক্সপেরিমেন্ট। কারণ আমি মনে করি যে কোনো এক্সপেরিমেন্ট শুরু করলে বা কোনো এক্সপেরিমেন্ট সম্পর্কে জানতে গেলে আগে তার সিগনিফিকেন্সটি জানা উচিত। শুধু এটাই না যে সিলেবাস আমার কী প্রেফার করেছে বা কী করতে বলেছে সিলেবাস থেকে, কী মেজার করতে হবে, এটা শুধুমাত্র দরকার নয়। জানতে হবে যে আমি জিনিসটা জেনে আমি এর ইন ফিউচার আর কোথায় কীভাবে ইউজ করতে পারবো। আমি বলে রাখি এখনই, ইন মোস্ট কেসেস যে গ্রেটিং, প্রিজম, যে কোনো অপটিক্যাল ডিভাইসেস আমরা রেজলিউশন বা রিজলভিং পাওয়ার ইনক্রিজ করার জন্য ইউজ করে থাকি। ক্লিয়ার? এছাড়াও অনেক ক্ষেত্রে অনেক জায়গায় মনোক্রোম্যাটার হিসেবে ইউজ করা হয়। কি মনোক্রোম্যাটার আমি যদি সম্ভব হয় এই ভিডিওটা পার্ট 2 বা অন্য কোনো একটা সেশনে দেখানোর চেষ্টা করব মনোক্রোম্যাটারে কীভাবে গ্রেটিংকে ইউজ করা যায়। বাট সিগনিফিকেন্স এটাই যে আমরা রেজলিউশন পাওয়ারটাকে ইনক্রিজ করতে চাই বা রিজলভিং পাওয়ারটাকে ইনক্রিজ করতে চাই। রিজলভিং পাওয়ার কীভাবে ইনক্রিজ করা যায় বা কী অ্যাকচুয়ালি মিন করতে চাইছি রিজলভিং পাওয়ার মানে, সাপোজ ধরে নেওয়া গেল দুটো ক্লোজ অবজেক্ট আছে, যে দুটো ক্লোজ অবজেক্ট এটার মধ্যে গ্যাপ 1 মিটার। আমি সামনে আছে, আমার সামনে দুটো ক্লোজ অবজেক্ট আছে, তাদের ডিস্টেন্সের মধ্যে ইন্টারস্পেসিংটা যদি 1 মিটার হয় আমি দেখে ভালোই বুঝতে পারছি। এবার আমি ধরে নিলাম এটা কমতে কমতে 1 মিলিমিটার হয়ে গেছে। তখন আমি মাপতে পারবো, কারণ আমার কাছে যদি দুটো অবজেক্ট তাদের ইন্টারস্পেসিং 1 মিলিমিটার, আমি স্লাইড ক্যালিপার্স ইউজ করে মাপতে পারবো। যদি এর থেকে কমে যায় তাহলে কী হবে, মানে যদি লো স্কেলে চলে আসে বা যদি স্কেলিং ডাউন করা হয়, তখন কি হয়, আমাদের কাছে যে অ্যাপারেটাসগুলো রয়েছে সেই সমস্ত অ্যাপারেটাস ইউজ করে আমরা তার ইন্টারস্পেসিংটা মেজার করতে পারি না। সাপোজ ধরে নিলাম, যদি খুব সহজ ভাষায় বলি, দুটো ওয়েভ, ঠিক আছে, প্রথমটার ওয়েভ লেন্থ 400 ন্যানোমিটার, পরেরটার হচ্ছে আমি সাপোজ নিলাম 430 ন্যানোমিটার। ডিফারেন্স কত? 30 ন্যানোমিটার। আমার কাছে কি আছে এমন কোনো অ্যাপারেটাস, স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গেজ, যেগুলো ইউজ করে তো মেজার করতে পারবো না, কোনো চান্স নেই। তো তাই জন্য তখন কি করতে হয়, আমাকে অপটিক্যাল ডিভাইসের হেল্প নিতে হয় যাতে আমি রেজলিউশনটাকে ইনক্রিজ করতে পারি। এবং এই ক্ষেত্রে যদি আমি দেখতে চাই যে কোন কোন অপটিক্যাল ডিভাইস আমার কাছে আছে, আমরা খুব সহজ একটা অপটিক্যাল ডিভাইসের নাম জানি, সেটা আমাদের কাছেই আছে, সেটা হচ্ছে চোখ। আমাদের চোখের রিজলভিং পাওয়ার আছে, আমরা কতটুকু রিজলভ করতে পারি। আমরা আমাদের হেয়ারের থিকনেস দেখতে পাই, হেয়ার তো দেখতেই পাই, তো হেয়ারের যে থিকনেস ওটা অলমোস্ট ইন অ্যারাউন্ড 40 to 60 মাইক্রো, এর থেকে কম হতে পারে, একটা অ্যাভারেজ ডেটা আমি বললাম। সেই ক্ষেত্রে আমরা যদি 40 to 60 মাইক্রো পর্যন্ত দেখতে পেতে পারি খালি চোখে, তার মানে নিশ্চয়ই আমি যদি আইপিস ইউজ করি, কোনো লেন্স ইউজ করি, তাহলে নিশ্চয়ই তার রিজলভিং পাওয়ার বাড়বে, কিছুটা বাড়লো। আমাদের কাছে যে 10 টাইমস মাল্টিপ্লায়ার বা ম্যাগনিফায়ারগুলো থাকে, সেই ম্যাগনিফায়ার ইউজ করে আমরা আরেকটু ভালো করে অবজার্ভ করতে পারি ক্লোজ অবজেক্টকে। সেটা আমরা ট্রাভেলিং মাইক্রোস্কোপ যারা ইউজ করেছি বা যারা করব তারা দেখব বা দেখেছি বলাই ভালো। সেই ক্ষেত্রে এছাড়াও মানে আমরা যদি প্রিজম ইউজ করি, প্রিজমের রিজলভিং পাওয়ার থাকে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট গ্রেটিংয়ের রিজলভিং পাওয়ার সবচেয়ে বেশি। গ্রেটিংয়ের থিওরিতে আমি আসবো, কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট নাম আছে গ্রেটিংয়ের। গ্রেটিং ছাড়াও বলা হয় সুপার প্রিজম,
ঠিক আছে? তো এই সমস্ত পার্টগুলো সিগনিফিকেন্সের মধ্যে পড়ে, মানে আমি যে জিনিসটা জানতে চাই সেটাকে সিলেবাস কী বলছে তার বাইরে গিয়ে কিছু জানি। ফাইন। নেক্সট আসবে এম। এমটা মেনলি কী হয়, এমটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট আমাদের কি বলেছে, সেই এক্সপেরিমেন্ট যেটা বলেছে সেটা থেকে আমরা কি কি মেজার করে আমরা এক্সপেরিমেন্টটাকে সাকসেসফুল করতে পারবো, সেটা হচ্ছে আমাদের এম। সেটা আমি এম এ ডিসকাস করবো। কোর টপিক অফ দ্য ডিসকাশন গ্রেটিং। এক্সপেরিমেন্টটা করার জন্য কিভাবে ডিজাইন করতে হবে সেটআপটাকে, মোস্টলি যে বেসিক অ্যাপারেটাসটি ইউজ করতে হবে অপটিক্সের এই এক্সপেরিমেন্টের জন্য সেটা স্পেকট্রোমিটার। তো স্পেকট্রোমিটার আমি এক্সপেক্ট করবো যারা ভিডিও দেখছে তারা সবাই স্পেকট্রোমিটারটা ইউজ একবার হলেও করেছে, কারণ আমার মনে আছে আমার ল্যাবের প্রত্যেক স্টুডেন্টকে আমি স্পেকট্রোমিটারের বেসিক্সটা শিখিয়েছিলাম। সো যদি সেইটা মনে থাকে তাহলেও একটু বোঝা যেতে পারে স্পেকট্রোমিটার ইউজ করে। আমি আসবো স্পেকট্রোমিটারের পার্টে। নেক্সট আসবে ট্রাভেল শুটিং। যে এক্সপেরিমেন্ট করতে গেলে এক্সপেরিমেন্টাল ডিজাইন, আমি এখানে একটা ভিডিও বানিয়ে দিলাম, সেই ভিডিওটা দেখলাম, সবাই দেখে নিয়ে বুঝলাম, বুঝে যখন কলেজে করতে যাব বা যে কোনো জায়গায় যখন করতে যাব তখন সেখানে নানান রকম প্রবলেম আসবে, যে কেন হচ্ছে না, লাইট দেখতে পাচ্ছি না। মোস্ট অফ দ্য কেসেস তো হয় এরকম যে লাইট না জ্বেলেও লাইট দেখার চেষ্টা করি আমরা। তো এগুলো খুব বোকা বোকা ট্রাভেল শুটিং। কিন্তু এছাড়া অনেক রকমের প্রবলেম, সিরিয়াস কেসেস থাকে ট্রাভেল শুটিংয়ে, যেটা ভিডিওয়ে বোঝানো আমার পক্ষে তো সম্ভব নয়। 10th জুনের পর যখন ল্যাব অন হবে, যেদিন প্রথম ক্লাস হবে, যারা প্রথম ক্লাস করবে আমি চেষ্টা করবো ট্রাভেল শুটিংটা সেই দিনকে বোঝানোর, যে কী কী সমস্যা থাকে। আর নেক্সট যা ডিসকাশন হবে আজকের পুরো লেকচারে বা ক্লাসটায়, সেখানে পুরো ডেটাটাকে সামারাইজ করা, এটা হবে পুরো টপিকস আজকে। তো সিগনিফিকেন্স মোস্টলি আমি আগেই বলে দিয়েছি, দুটো ক্লোজ অবজেক্ট যারা স্মল স্কেলে রয়েছে তাদেরকে ডিস্টিংগুইশ করা, মেনলি সিস্টেমের অপটিক্যাল রেজলিউশনটাকে ইনক্রিজ করা। ক্লিয়ার? নেক্সট এম কি? এমটা আমি আবার ওই নামটাই রেখেছি যেটা এক্সপেরিমেন্ট বলতে চেয়েছে আমাদেরকে, টু মেজার দ্য স্পেসিং বিটুইন দ্য অ্যাডজেসেন্ট স্লিটস ইন এ গ্রেটিং। আমি আগেই বলে দিই প্রত্যেকটা ওয়ার্ড, যেমন স্লিট, গ্রেটিং, ল্যামডা, সাইন থিটা, থিটা কি, প্রত্যেকটা টার্ম আমি বলবো এক একবার করে, জাস্ট একটু ইন্টারেস্ট তৈরি করার জন্য বলছি। এই যে স্পেসিংটা বলছে না, অ্যাডজাসেন্ট স্লিটস ইন এ গ্রেটিং, স্পেসিং বিটুইন দ্য অ্যাডজাসেন্ট স্লিটস ইন এ গ্রেটিং, এটা কত হয় নর্মালি মেজার ডেটা? যদি বলি একটা 1 মিলিমিটার থিকনেসের মধ্যে অলমোস্ট 500 স্লিটস থাকে, এরকম গ্রেটিং আছে আমাদের ল্যাবেতেই আছে, 500 স্লিটস থাকে। তাহলে তোমরা ক্যালকুলেট করে দেখতে পারবে এটা মাইক্রো অর্ডারে চলে যাচ্ছে অলমোস্ট। যদি ক্যালকুলেট করি আমি 1 মিলিমিটার ডিভাইডেড বাই 500 যদি করি তাহলে দেখতে পাচ্ছি 2 মাইক্রো। তাহলে 2 মাইক্রো যদি মেজার করতে হয় আমার কাছে এমন কোনো অপারেটাস নেই, তাই জন্যই আমরা অপটিক্সের হেল্প নিচ্ছি বা সিস্টেমের হেল্প নিচ্ছি, অপটিক্যাল সিস্টেমের হেল্প নিচ্ছি। নেক্সট অ্যাডজাসেন্ট স্লিট। স্লিট বলতে কি বোঝায়, হোয়াট ইজ স্লিট, আসবো। এখানে ছবিটা দেখাচ্ছি, এটা হচ্ছে একটা ডাবল স্লিটের পিকচার। এই এক্সপেরিমেন্টের সঙ্গে সিগনিফিকেন্সটা অনেক, ডাবল স্লিট, ট্রিপল স্লিট, মাল্টিপল স্লিটস, সে সিগনিফিকেন্স অনেক বেশি এই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে। যে ছবিটা আছে সেটা হচ্ছে পিছনে একটা লাইট সোর্স রয়েছে স্লিটের পিছনে, আর সামনে দুটো স্লিট রয়েছে। যদি স্লিট থাকে নর্মালি যেটা আমি দেখে আমরা অভ্যস্ত, সেটা হচ্ছে একটা ডিফ্র্যাকশন প্যাটার্ন থাকবে আর একটা ইন্টারফারেন্স প্যাটার্ন থাকবে। একটু যদি কার্সারটা লক্ষ্য করা যায়, এটা হচ্ছে আমাদের ডিফ্র্যাকশন প্যাটার্নটা। এটা কি? এটা হচ্ছে সেন্ট্রাল ডিফ্র্যাকশন অর্ডার। এই যেটা রয়েছে এখানে, যেখানে কার্সারটা রয়েছে, পেন্সিলটা এখানে শো করছি, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার মিনিমা লেফট, আর এটা হচ্ছে ফার্স্ট অর্ডার মিনিমা রাইট। এই যে সেন্ট্রাল ম্যাক্সিমার ভেতরে কি রয়েছে, যে ব্যান্ডগুলো, এগুলো হচ্ছে ইন্টারফারেন্স। আমরা জেনে অভ্যস্ত যে ডাবল স্লিট এক্সপেরিমেন্ট যখন আমরা করি, ইয়াংস ডাবল স্লিট যে এক্সপেরিমেন্টটা আমরা করি বা করে থাকি, বা যে ফিজিক্সটা আছে সেখানে ডিফ্র্যাকশন প্যাটার্নও থাকে, ইন্টারফারেন্স প্যাটার্নও থাকে। জাস্ট নিজেদেরকেই একটু প্রশ্ন করো যে ইন্টারফারেন্স বলতে আমরা কী বুঝি। ইন্টারফারেন্স বলতে যে প্যাটার্নটা নিয়ে, আমি ফিজিক্সে ঢুকছি না এখনই, প্যাটার্নটা দেখে কী করে বুঝবো একটা প্যাটার্ন যেটা ইন্টারফারেন্স প্যাটার্ন। আমরা খুব সহজভাবে জানি যে ইন্টারফারেন্স প্যাটার্ন মানে হচ্ছে একটা ফ্রিঞ্জ, একটা সেট অফ ফ্রিঞ্জ, যেখানে প্রত্যেকটা ফ্রিঞ্জের ব্যান্ডউইথ কনস্ট্যান্ট, প্রত্যেকটা ফ্রিঞ্জের মধ্যে যে ইন্টারস্পেসিং ওটা কনস্ট্যান্ট, অ্যান্ড ফ্রিঞ্জের যে ইন্টেন্সিটি বা অ্যাম্প্লিটিউড প্যাটার্ন রয়েছে তাদের মধ্যে ব্যান্ডউইথ অলমোস্ট কনস্ট্যান্ট, যদি ধরে নিই অলমোস্ট কনস্ট্যান্ট। ইন্টেন্সিটির ব্যাপারে কি হলো,
এটা একটা ইন্টারফারেন্স প্যাটার্ন, এটাও ইন্টারফারেন্স প্যাটার্ন, কিন্তু এই ইন্টেন্সিটি কম, এই ইন্টেন্সিটি বেশি, এটার আরও বেশি, এটা আরও কম, তার থেকে কমছে, এর থেকে কম, এটা আস্তে আস্তে কমতে থাকছে। কেন এটা হচ্ছে, আস্ক ইউর সেলফ ফার্স্ট। যারা বুঝতে পারবে না তারা আমাকে পরে একবার আস্ক করো যে কেন এটা হয়, কিনা বুঝতে পারছেন, কারণ এটা এক্সপেরিমেন্টের সঙ্গে রিলেটেড, কিন্তু অতটা ডিটেলসে না, তাই আমি যাচ্ছি না, কারণ অনেক কিছু আলোচনা করতে হবে। এবার আসছে থিটাটা কোথায়। থিটার যে ছবিটা আমি একটু বড় করে এঁকে রেখেছি, এই যে প্যাটার্নটা দেখতে পাচ্ছি, এই দিকটা আমি একটু আগে বলে দিয়েছি যে এটা এদিকটা হচ্ছে ইন্টেন্সিটির পার্ট, এটা ইন্টেন্সিটি। আমার হরিজন্টাল অ্যাক্সিস যেটা রয়েছে ওটা ইন্টেন্সিটি, আর ভার্টিক্যাল অ্যাক্সিস যেটা রয়েছে ওটা হচ্ছে থিটা। এই থিটাটার মানে হচ্ছে অ্যাঙ্গুলার সেপারেশন, ঠিক আছে, অ্যাঙ্গুলার সেপারেশন বিটুইন অর্ডার্স। আমি এখানে যদি লক্ষ্য করি, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার মিনিমা, এটা এখানে আছে সেকেন্ড অর্ডার মিনিমা, এদিকে পরে ছবিটা ছিল ক্রপ করে দিয়েছে, এটা সেকেন্ড অর্ডার মিনিমা, এখানে সেকেন্ড অর্ডার মিনিমা। এই যে চেঞ্জটা ভার্টিক্যাল অ্যাক্সিসে, এই চেঞ্জটা হচ্ছে অ্যাঙ্গুলার সেপারেশন, আর তার থিটাটা আমরা মেজার করতে যাচ্ছি। যদি আমি একটু ডায়াগ্রামে আঁকি, এটা সেন্ট্রাল, এটা ফার্স্ট অর্ডার, তাই যে অ্যাঙ্গুলার সেপারেশনটা সেটা হচ্ছে থিটা 1। আমি কি নিয়েছি, এই যে রেঞ্জটা নিয়েছি, অ্যাঙ্গুলার সেপারেশনটা প্রিন্সিপাল অর্ডারকে রেফারেন্স করে নিয়েছি। নর্মালি সেটাই করা হয়, এটাকে অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশন বলে। অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশনটা আমরা প্রিন্সিপাল অর্ডারের সঙ্গে মেজার করি, রেসপেক্টে মেজার করি। সো প্রিন্সিপাল অর্ডার এটা, প্রিন্সিপাল সেন্ট্রাল ম্যাক্সিমা, আর এখানে হচ্ছে মিনিমা। এই দুটোর মধ্যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে থিটা 1, যেহেতু এটা ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার হলে থিটা 2। সো নেক্সট স্লাইডটা, এটা আমি আগেই বলছিলাম যে স্লিট কি আমি বলবো। স্লিটের খুব বেসিক একটা ফিজিক্স আছে। স্লিট হতে গেলে একটা রেক্ট্যাঙ্গুলার অ্যাপারচার হতে হবে। রেক্ট্যাঙ্গুলার অ্যাপারচার মানে একটা ওপেনিং, লাইক আমাদের উইন্ডো, আমাদের ডোর, যেগুলো রেক্ট্যাঙ্গুলার ওপেনিং হয়, সেরকমই একটা রেক্ট্যাঙ্গুলার অ্যাপারচার হতে হবে। তাহলে আমি যে বললাম যে রেক্ট্যাঙ্গুলার অ্যাপারচার হতে হবে, তার মানে উইন্ডো, ডোর, ডেফিনেটলি মাথায় এটাই আসছে, তার মানে উইন্ডো আর ডোর এগুলো হচ্ছে আমাদের স্লিট না। বেসিক্স ফিজিক্সটা কোথায়, স্লিট হতে গেলে একটা বেসিক প্যারামিটার তাকে ফলো করতে হবে। কীরকম, কোনো একটা ওপেনিংকে বা রেক্ট্যাঙ্গুলার অ্যাপারচারকে স্লিট তখনই বলবো যদি তার এরিয়াটা ফাইনাইট হয়, রাইট, যেটা লিখে রেখেছি, ইটস এ রেক্ট্যাঙ্গুলার অ্যাপারচার উইথ ফাইনাইট এরিয়া। এখন এরিয়া ফাইনাইট মানে একটা রেক্ট্যাঙ্গুলার অ্যাপারচার মানে তার কী থাকবে, একটা উইথ থাকবে, একটা লেন্থ থাকবে, তোমার লেন্থ মাল্টিপ্লাইং উইথ ডেফিনেটলি কনস্ট্যান্ট আর ফাইনাইট। এটা কত রকম পসিবিলিটি হতে পারে, ম্যাথমেটিক্যালি আমরা এটাও পসিবল ভাবতে পারি, যদি লেন্থ টেন্স টু ইনফিনিটি আর উইথ টেন্স টু 0 হয়, তাহলে এটা ফাইনাইট ডেটা দেবে, কিন্তু তখন আর সেটাকে আমি স্লিটে কনসিডার করতে পারবো না। সেই জন্য ফিজিক্যালি ডাইমেনশনটা এইভাবে ভাবা হয়, বা ফিজিক্সটা এইভাবে বোঝা যায় যে উইথ অফ দ্য স্লিট শুড বি কম্পারেবল টু দ্য ওয়েভ লেন্থ। আমরা যে ওয়েভটা ইউজ করব, তার ওয়েভ লেন্থের সঙ্গে যদি স্লিট উইথ কম্পারেবল হয়, তখনই আমি সেটাকে একটা স্লিট বলতে পারি, আর সেই রকম স্লিট দিয়ে আমি ফার্দার গ্রেটিংটাকে ইউজ করতে পারবো। ক্লিয়ার? আই হোপ বোঝা গেছে। যদি না বোঝা যায়, আমি এখানে একটা কোশ্চেন বলছি, মানে কোশ্চেনটা এখানে রিটার্ন নিয়ে আমি চেষ্টা করবো সামারাইজেশন কোশ্চেনটা লেখার। কোশ্চেনটা এরকম, যদি এটাই স্লিটের ডেফিনেশন হয়, তাহলে সাপোজ ধরে নিলাম দুটো স্লিট আছে বা দুটো ওপেক রিজিয়ন আছে, তাদের মধ্যে যে ওপেনিংটা বা স্পেসটা সেটা হচ্ছে ইন এ স্কেল অফ ন্যানোমিটার, সাপোজ 5 ন্যানোমিটার, ঠিক আছে? তাহলে কোন ওয়েভটা ইউজ করলে ডিফ্র্যাকশন প্যাটার্ন দেখা সম্ভব? আসবো একটু ডিটেলস, এরপরেও আরেকবার আসবো স্লিট নিয়ে কি বোঝানো যায়। এটা নয়, অবশ্যই ডোর আর উইন্ডো আমাদের ক্ষেত্রে নয় একটা স্লিট। এই ফিজিক্সটা আমি বললাম যে উইথ আর লেন্থ এদের মাল্টিপ্লিকেশনটা ডেফিনেটলি ফাইনাইট হবে, উইথটা অলমোস্ট কম্পারেবল উইথ দ্য ওয়েভ লেন্থ হতে হবে, আর ডেফিনেটলি এটা যদি খুব ছোট হয়, এলটা খুব বড়, তার মানে লেন্থ বাই উইথ রেশিও মাচ লার্জার দ্যান 1, আর ফাইনাইট ডেটা যেটা বলবো সেটা হতে হবে। নেক্সট, এটা হচ্ছে পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন অফ স্লিটস, যেটা আমি আগের স্লাইডে বলতে চাইছিলাম। দেখা, এই প্রথম যে ছবিটা আছে, এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি কি একটা প্লেন ওয়েভ ফ্রন্ট আসছে। এখন এখানে ডেফিনেটলি মাথায় আসছে ওয়েভ ফ্রন্ট কতগুলো হয়, 3 রকম হয়, প্লেন ওয়েভ ফ্রন্ট, লাইট সোর্স, স্পেরিক্যাল ওয়েভ ফ্রন্ট, সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট। তাহলে প্রথমেই আমরা প্লেন ওয়েভ ফ্রন্ট নিয়ে আলোচনা করতে ব্যস্ত কেন? কারণ আমরা যে ইন্টারফারেন্স বা ডিফ্র্যাকশন প্যাটার্নটা এখানে দেখতে চাইছি গ্রেটিংয়ে, সেটা কী রকম ডিফ্র্যাকশন, ফ্রন্ট আপার ডিফ্র্যাকশন। তার মানে ফার ফিল্ড মানে লাইট সোর্স অনেক দূরে আছে। যদি লাইট সোর্স অনেক দূরে থাকে, তার মানে যে ওয়েভ ফ্রন্টটা জেনারেটেড হবে সেটা কীরকম জেনারেটেড হবে, প্লেন ওয়েভ ফ্রন্ট। ক্লিয়ার? তাহলে প্লেন ওয়েভ ফ্রন্ট
যদি জেনারেটেড হয়, সামথিং ইজ রিটেন রং, এখানে যেটা পয়েন্ট সোর্স বলে লিখে রেখেছি এটাকে এডিট করতে হবে। এটা আমি এডিট করে দিচ্ছি, এটা পয়েন্ট সোর্স বলা যাবে না, ফার ফিল্ড সোর্স এটা বলা ভালো, ঠিক আছে। এটা হচ্ছে ফার ফিল্ড সোর্স, ওটা ভুল লেখা ছিল। তো ফার ফিল্ড সোর্স যদি হয় তাহলে একটা প্লেন ওয়েভ ফ্রন্ট জেনারেটেড হবে। এখন এই প্লেন ওয়েভ ফ্রন্টটা কোথায় এসে পড়ছে, এই জায়গায়, এই জায়গায় মানে এখানে একটা স্লিট আছে, যে স্লিটটার ওপেনিংটা ডিজাইন করা হচ্ছে যে ডি, সাপোজ স্মল থিকনেস ডি যদি হয়, এবার ডিটা যদি খুব বড় হয়, মাছ লার্জার দেন ওয়েভ লেন্থ হয়, তাহলে কি হবে, অনেকটা ওয়েভ পাস করতে পারবে। মানে যদি আমি ধরে নিই একটা টর্চ লাইট ওপেন করেছি, টর্চ লাইট অন করেছি, করে আমি কি করেছি, যে দরজাটা ওপেন করে দিই, তাহলে পুরো টর্চ লাইটে যাচ্ছে, আমি টর্চ লাইটের মধ্যে কোনো যে আউটকাম যেটা আসছে তার মধ্যে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না, কারণ ইনপুট সোর্স আর আউটপুট সোর্স অলমোস্ট সেম। হ্যাঁ, একটু ডিভিয়েটেড হয়ে যায়, সেটাকে যদি কনসিডার করে দিই এখানে। নাও যদি ধরে নিই টর্চ লাইট অন আছে, আর আমি কি করেছি, সামনে একটা ছোট্ট ছিদ্র করে দিয়েছি, খুব ছোট ছিদ্র করে দিয়েছি, মানে যেখানে ওয়েভলেন্থ, যেটা লাইট সোর্সের যে ওয়েভলেন্থ আছে তার সঙ্গে যদি স্লিটের উইথটা কম্পারেবল বা অলমোস্ট ইকুয়াল হয়ে যায়, তাহলে কি হবে, ওই জায়গায় একটা ওয়েভলেট জেনারেটেড হবে অ্যাকর্ডিং টু দ্য হাইগেন্স প্রিন্সিপাল। হাইগেন্স প্রিন্সিপাল অনুযায়ী এই ওয়েভ ফ্রন্টগুলোর মধ্যে অনেকগুলো ওয়েভলেটস আছে, তাহলে ওই স্লিটসগুলো কি একটা ওয়েভলেট জেনারেটেড হবে। যদি একটা ওয়েভলেট জেনারেটেড হয় বা অলমোস্ট না স্মল নাম্বার অফ ওয়েভলেটস জেনারেটেড হয়, তাহলে সেই সোর্সটাকে আমরা পয়েন্ট সোর্স হিসেবে কনসিডার করতে পারি। যদি পয়েন্ট সোর্স হয় তাহলে যে ওয়েভ ফ্রন্টটা আমরা দেখতে পাবো সেটা একটা স্পেরিক্যাল ওয়েভ ফ্রন্ট হবে। যখন স্পেরিক্যাল ওয়েভ ফ্রন্ট হবে, যদি আমি মনে করি দিই ছোটবেলা ক্লাস 12 আমরা পড়েছিলাম, যদি একটা স্পেরিক্যাল ওয়েভ ফ্রন্ট হয়, এখানে আমি একটা স্লিট এঁকেছি ফর সিঙ্গেল স্লিট, যদি এই জায়গা থেকে আরেকটা স্লিট থাকতো তাহলে দুটো স্পেরিক্যাল ওয়েভ ফ্রন্ট হতো। তাহলে দুটো স্পেরিক্যাল ওয়েভ ফ্রন্ট যদি প্যারালালি মুভ করতে থাকে, তার মানে ওদের মধ্যে একটা পাথ ডিফারেন্স থাকবে, আর ওদের মধ্যে একটা ফেজ ডিফারেন্সও থাকবে। তাহলে যদি একটা ফেজ ডিফারেন্স নিয়ে দুটো ওয়েভ ফ্রন্ট প্যারালালি মুভ করতে থাকে, তাহলে ওখানে কি দেখতে পাবো, একটা ইন্টারফারেন্স প্যাটার্ন দেখতে পাবো, একটা ডিফ্রাকশন প্যাটার্ন দেখতে পাবো। ক্লিয়ার? তাই জন্য আমরা ডাবল স্লিটের ক্ষেত্রে যে আগে যে ছবিটা দেখেছিলাম, ওখানে ডিফ্রাকশন অ্যান্ড ইন্টারফারেন্স প্যাটার্ন দুটোই ছিল। নেক্সট, এটা হচ্ছে এটা, এই যে ছবিটা নিয়ে, যে ছবিগুলো সবই একটা রেফারেন্স বুক থেকে নেওয়া, কি বই সেটা আমি লাস্টে বলে দেবো, কিন্তু ছবিগুলো প্রত্যেকটা স্পেকট্রোমিটার থেকে নেওয়া ছবি, এটা বোঝা যাচ্ছে। আমরা যখন স্পেকট্রোমিটারে দেখবো অলমোস্ট এই রকমই ছবি দেখতে পাবো। যদি একটা সিঙ্গেল স্লিট নিই আর ডিফ্রাকশন প্যাটার্ন দেখতে চাই, তাহলে ছবিটা একেবারে এটাই আসে। ক্লিয়ার? এটা হচ্ছে সেন্ট্রাল ব্যান্ড, যেটা আমরা ছবিতে দেখিয়েছিলাম, সেন্ট্রাল ব্যান্ডের ইন্টেন্সিটি ম্যাক্সিমা। তারপরে হচ্ছে মিনিমা। মিনিমা মানে আমরা কি দেখতে পাবো, ডার্ক, এই জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট মিনিমা, এটা হচ্ছে ফার্স্ট ম্যাক্সিমা, দেন সেকেন্ড মিনিমা, সেকেন্ড ম্যাক্সিমা, মুভস অন, এগোচ্ছে। এইটা দেখলাম এটা সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন প্যাটার্ন। যদি আমি ডাবল স্লিট ডিফ্রাকশন প্যাটার্ন দেখি, আমরা কি জানতাম, তার মধ্যে একটা ইন্টারফারেন্স প্যাটার্নও জেনারেটেড হবে। তাই হয়েছে। এই যে সেন্ট্রাল ব্যান্ডটা ছিল, আমরা দেখছিলাম এটা একটা কন্টিনিউয়াস ব্যান্ড, এখন গিয়ে দেখছি এর মধ্যে ডিসক্রিট হয়ে গেছে এটা, রাইট? এর মধ্যে আর কন্টিনিউয়াস পার্টটা নেই সেই রকম। এখানে মিনিমা, দেন ম্যাক্সিমা, দেন মিনিমা, ম্যাক্সিমা করতে করতে এই প্যাটার্নটা মুভ করছে, রাইট? ইন্টারফারেন্স প্যাটার্ন। এই জিনিসটাই তাহলে আমরা বুঝতে পারছি, যদি একটা কন্টিনিউয়াস ডেটা, সাপোজ একটা কন্টিনিউয়াস ডেটা আছে, তার সামনে যদি একটা স্লিট দিই বা যদি স্লিট নাম্বারটা ইনক্রিজ করি, দেখ একটা থেকে 2 করলাম যখনই, তখন আমরা কি দেখতে পাচ্ছি, যে ওটা ডিসক্রিটাইজ হয়ে গেছে, মানে ওর ভেতরে আরও যতটা স্পেসিফিক ডেটা ছিল সেটা আরও ভালোভাবে রেজলিউট হচ্ছে। তার মানে যদি আমি স্লিট নাম্বার বাড়াই, তাহলে সেন্ট্রাল ব্যান্ডের মধ্যে যে ইন্টারফারেন্স প্যাটার্নসগুলো তৈরি হয়েছে তাদের মধ্যে স্পেসিংটা বাড়বে। দেখা যাক, এক্স্যাক্টলি সেম থিং। যদি 3 স্লিট ডিফ্রাকশন প্যাটার্ন দেখতে চাই, সেন্ট্রালের মধ্যে যে ইন্টারফারেন্স প্যাটার্নসগুলো তৈরি হয়েছিল তাদের মধ্যে স্পেসিংটা বেড়েছে 3 স্লিটের ক্ষেত্রে। যদি আমি 5 স্লিট নিই তাহলে সেটা আরও বেড়েছে। তার মানে কি, আমরা যত বেশি স্লিট নেব তত বেশি ভালো করে রেজলিউট করতে পারবো। ইটস ক্লিয়ার। এই 4টে ছবি দেখুন, যত বেশি স্লিট নিচ্ছি তত বেশি ভালো করে, তাহলে রেজলিউশন পাওয়ার যদি এরকম বাড়াতে যায় তাহলে আমি অনেক স্লিট নিতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে, অনেক যে স্লিট নেব, লার্জ নাম্বার অফ স্লিটস, এগুলোকে কি যে কোনোভাবে রেখে দেবো? যে কোনোভাবে রেখে দিলে কি সেটা একটা নাম দেওয়া যাবে? দেওয়া যাবে না। গ্রেটিং এখানেই
ইম্পর্টেন্ট। গ্রেটিং কী করে? গ্রেটিংয়ে লার্জ নাম্বার অফ স্লিটস থাকে। এখন যখনই আমরা প্রশ্নটা করি সবাইকে বা স্টুডেন্টসদেরকে, ভাইবার টাইমও জিজ্ঞাসা করা হয় বা এমনি টাইমও, নর্মাল টাইমে, হোয়াট ইজ গ্রেটিং, বলে অনেকগুলো স্লিট। এখন এই অনেকগুলো স্লিটের মানে কি? উত্তর কলকাতার জানলা দরজাগুলো যে অনেক খিড়কির মতো অনেকগুলো গ্যাপ রয়েছে, ঠিক আছে, এইভাবে নয়, একটা অর্গানাইজড ম্যানার থাকবে। কি সেটা? পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট অফ লার্জ নাম্বার অফ স্লিটস। স্লিটসগুলোকে আমি যে কোনোভাবে অ্যারেঞ্জ করে দিলেই ওটা গ্রেটিং হয়ে যাবে না। আমরা যে গ্রেটিংটা নিয়ে আলোচনা করছি সেটাকে বলে ট্রান্সপারেন্ট গ্রেটিং, ঠিক আছে, বা ট্রান্সমিশন গ্রেটিং। তো এই ট্রান্সমিশন গ্রেটিংয়ের ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্ট অফ দ্য স্লিটস ইজ ইম্পর্টেন্ট। প্রত্যেকটা স্লিটকে প্যারালালি অ্যারেঞ্জ হতে হবে। অ্যান্ড পিরিয়ডিক মিনস হোয়াট? আমরা যদি দেখে নিই, যদি একটা স্লিট থাকে তাহলে সেই স্লিটের মধ্যে কি আসবে? যদি আমি দেখিয়ে দিই, এই যে স্লিটগুলো, এগুলো হচ্ছে আমার স্লিট, হোয়াইট স্পেসগুলো হচ্ছে স্লিট, আর এই মাঝের রিজিয়নটা হচ্ছে ওপেক রিজিয়ন। ক্লিয়ার? তাহলে যদি এটা স্লিট হয় তাহলে পিরিয়ডিক মানে প্রত্যেকটা স্লিটের উইথ কনস্ট্যান্ট। এই যেটা উইথ, এটা কনস্ট্যান্ট প্রত্যেকটা স্লিট। আর তার মাঝে যে ওপেক রিজিয়নটা আছে, ওপেক রিজিয়নের উইথটাও কনস্ট্যান্ট। এটার এই ওপেক রিজিয়নটা উইথ যদি বি হয় তাহলে এটার উইথও বি হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে গ্রেটিং হতে গেলে কি হতে হবে? লার্জ নাম্বার অফ স্লিটস, সেই প্রত্যেকটা স্লিট উইথ কনস্ট্যান্ট ওয়েভ, যেগুলো আবার স্লিট উইথ মানে কি, কম্পারেবল উইথ দ্য ওয়েভ লেন্থ, যেটা আগেই বলেছি, আর উইথ অফ দ্য ওপেক রিজিয়ন অলসো কনস্ট্যান্ট, ওটাও কনস্ট্যান্ট, তবেই সেটাকে আমি পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট বলতে পারবো। এই জায়গায় আমি বলে রাখি, পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট অফ স্লিটস যেমন গ্রেটিং, এটা তো আর্টিফিশিয়ালি বানানো। ন্যাচারাল কি আছে? ন্যাচারাল হচ্ছে ক্রিস্টাল। আমরা ক্লাস 12-এ, আমি জানি না কতটা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট ক্রিস্টাল সম্পর্কে জানে, বাট ক্লাস 12-এ আমরা ডেফিনেটলি পড়েছিলাম ক্রিস্টাল মানে কি, পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস, রাইট? যেখানে প্রত্যেকটা অ্যাটম পিরিয়ডিক্যালি অ্যারেঞ্জড, ওটা হচ্ছে ন্যাচারাল গ্রেটিং। ঠিক আছে, পড়বো আমরা যত আস্তে আস্তে এগোবো, থিওরিতে অনেক কিছুই পড়বো। আচ্ছা, এখানে আরেকটু ডিটেলসে বলে দেয়, অনেক কিছু বলার আছে এখানে। যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গ্রেটিংয়ের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। এই ইকুয়েশনটার উপর বেশ করেই পুরো এক্সপেরিমেন্টটা হবে। এই ইকুয়েশনটা কীভাবে ডিরাইভ করা হয়েছে সেটা আমরা সবাই সব বইতে পেয়ে যাবো, তাই ম্যাথামেটিক্স ডিরাইভ করার আমার কোনো ইন্টেনশন নেই। ডি, প্রত্যেকটা টার্ম, থিটাটা আগেই কী বলে দিয়েছিলাম, অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশন। এনটা কি? এন হচ্ছে অর্ডার, কত নম্বর অর্ডার এক্সপেরিমেন্টটা করছি, ওয়েভলেন্থ, করেসপন্ডিং যে ওয়েভলেন্থের রেসপেক্টে আমি এক্সপেরিমেন্টটা করছি সে করেসপন্ডিং ওয়েভলেন্থটা। অ্যান্ড ডিটা ইম্পর্টেন্ট। আমরা যদি একটু লক্ষ্য করি, একবার যদি ব্যাকে যাই, আমাদের কোশ্চেন আমাদেরকে কি করতে বলেছিল? সাপোজ ইয়ার কোশ্চেন বলেছিল স্পেসিং বিটুইন দ্য অ্যাডজাসেন্ট স্লিটস ইন এ গ্রেটিং। এই যে অ্যাডজাসেন্ট স্লিটসের মধ্যে স্পেসিং, এটা মানে হচ্ছে এই যেখানে আমি ছবিটা দেখছি, এই যে দুটো কনসিকিউটিভ স্লিটস আছে, এদের মধ্যে যে স্পেসিংগুলো, অ্যাভারেজ স্পেসিংগুলো, মানে এখানে একটা স্লিট, এই একটা স্লিট, দুটোর মধ্যে অ্যাভারেজ স্পেসিং কত? দুটোর মধ্যে অ্যাভারেজ স্পেসিং যদি আমি ড্র করতে চাই তাহলে কি হবে? দুটোর মধ্যে অ্যাভারেজ স্পেসিং যদি আমি এখান থেকে একটা ড্র করি, সাপোজ এটার অ্যাভারেজ হচ্ছে, এই জায়গায় দেখা যাচ্ছে না হোপফুলি, ঠিক আছে আমি ড্র করছি না, এটা বোঝা যাচ্ছে না ছবিটা অত ভালোভাবে। এখানে এর অ্যাভারেজ স্পেসিং কি? হাফ ডাব্লু ডেফিনেটলি, আর বা হাফ এ, আমি এখানে কনসিডার করছি ডাব্লু ইকুয়ালস টু এ, তাই যদি ধরে নিই তাহলে হাফ এ, এটা বি, আর এর অ্যাভারেজ পয়েন্ট কোথায়? হাফ এতে। তার মানে ডিটা অ্যাভারেজ স্পেসিং যেটা হবে, বা অ্যাডজাসেন্ট স্পেসিং বিটুইন টু অ্যাডজাসেন্ট স্লিটস যেটা হবে, ওটা হচ্ছে হাফ এ প্লাস বি প্লাস হাফ এ ইকুয়ালস টু এ প্লাস বি। ডি, এটা আলাদা নাম আছে, এটাকে বলা হয় গ্রেটিং এলিমেন্ট। ঠিক আছে, এটাকে বলে গ্রেটিং এলিমেন্ট। নেক্সট, আচ্ছা, নাও কামস ফিজিক্স, মানে এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট। আমরা দেখলাম কি গ্রেটিং হচ্ছে একটা যেটা রেজলিউট করে, যা রেজলিউশন পাওয়ার ইনক্রিজ করতে হেল্প করে, যাবতীয় জিনিস। কিন্তু একটু যদি খেয়াল করে দেখি, সাপোজ কোনো একটা সিস্টেম আমি নিলাম, এই সিস্টেমের উপরে আমি কি করেছি, একটা পলিক্রোম্যাটিক লাইট দিয়েছি। সো পলিক্রোম্যাটিক লাইট মানে তার মধ্যে প্রত্যেকের ক্ষেত্রে ওয়েভলেন্থ আলাদা। তো প্রত্যেকের যদি ওয়েভলেন্থ আলাদা হয়, মানে একটা সুপারপোজড স্টেট অফ র্যান্ডম ওয়েভলেন্থ যদি ধরে নিই, কিংবা
ফিক্সড কিছু ওয়েভলেন্থ থাকে, ধরে নিলাম রেড, গ্রিন, ইয়েলো, ব্লু, ভায়োলেট মিক্সচার, সো একটা পলিক্রোম্যাটিক লাইট সোর্স কোনো একটা সিস্টেমের উপর যখন পড়লো, যদি এরকম হয় যে ওখানের মধ্যে কি কি কম্পোনেন্ট ছিল প্রত্যেকটাকেই ও আউটপুটে দেখিয়ে দিল, যে আমি একটা মিক্সচার দিলাম, সেই মিক্সচারের ভেতরে কী কী কম্পোনেন্ট আছে সে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে দেখাতে পারছে। এটা কখন হয়? ন্যাচারালি এটা কখন হয়? যদি একটু ভাবি, এটা ফিল্টারের ক্ষেত্রে হয়। কীরকম? কারণ যদি কখনো একটা ফিল্টারের মধ্যে আমি সাপোজ ধরে নিলাম একটা ফিল্টার রাখলাম, যে কী করবে, সে একটা চাল ডালের সময় এটা, তো চাল আর ডাল আমি দিলাম মিক্সচারটা, সে ফিল্টারটাকে এমনভাবে অর্গানাইজ করা আছে যে শুধুমাত্র ডালটাকেই যেতে দেবে, চালটাকে যেতে দেবে না, সাইজটা একটু বড়। তো সেই ক্ষেত্রে কি হবে, এগুলো ফিল্টারের কাজ। সেই ক্ষেত্রে যেটা আমি চাইছি, শুধুমাত্র যেটাকে মেজার করতে চাইছি, সেটা আউটকাম বেরিয়ে আসবে। তো আমি সাপোজ ধরে নিচ্ছি এরকম একটা সিস্টেম যেখানে এটা পলিক্রোম্যাটিক লাইট পড়লো, 3টে লাইট সোর্স যেগুলো দিয়ে ওটা মিক্স আপ করা ছিল সেগুলো বেরিয়ে এসছে। এটা কখন হয়? এটা একটা ফিল্টার। এবার নাও যদি এটা ফিল্টার হয় আর এটা একটা অপটিক্যাল সিস্টেম, তাহলে এটাকে আমি কী বলতে পারি? অপটিক্যাল ফিল্টার। ক্লিয়ার? তার মানে আমরা গ্রেটিংয়ের আর একটা নাম বলতে পারি অ্যাজ এ অপটিক্যাল ফিল্টার। ক্লিয়ার? এটার একটা ইম্পর্টেন্ট নামটা সেটা অপটিক্যাল ফিল্টার নয়, কি সেটা আমি বলছি, সেটা হচ্ছে ফুরিয়ার অপটিক্যাল ফিল্টার। ফুরিয়ার স্পেকট্রাম বা ফুরিয়ার সিরিজ, যেহেতু আমরা এটা এখনও পড়িনি অতটা, ম্যাথামেটিক্সে যেহেতু সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট, আমরা এখন অত পড়ে অভ্যস্ত নই, তাই জন্য ফুরিয়ার কেন বলছি সেটা আমি বোঝালাম না, শুধু অপটিক্যাল ফিল্টার কেন বলা হয় এটুকু বোঝালাম। ইন ফিউচার যখন থার্ড সেমিস্টারে তোরা ফুরিয়ার ডিভাইস বা ফুরিয়ার স্পেকট্রাম, ফুরিয়ার সিরিজ, ফুরিয়ার ট্রান্সফরমেশন এগুলো এখন পড়ে নিবি, একবার জিজ্ঞাসা করিস, আমি বলে দেবো যে কেন আমি এটাকে ফুরিয়ার অপটিক্যাল ফিল্টার বলি। নেক্সট, এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ডিজাইন। সিস্টেমটার এক্সপেরিমেন্টাল ডিজাইন, আমাদের এম কি ছিল? স্পেসিংটা মাপা। কোন স্পেসিংটা? স্মল ডি। সেই স্মল ডির যে একটা ইকুয়েশনস আমরা পেয়েছিলাম সেটা কি ছিল? ডি সাইন থিটা ইকুয়ালস টু এন ল্যামডা, যেখানে থিটা কি ছিল? ডিফ্রাকশন অ্যাঙ্গেল, ডি ছিল ওই অ্যাডজেসেন্ট স্টেটাস স্পেসিং, এন অর্ডার নাম্বার, ল্যামডা ওয়েভলেন্থ। নাও এখানে যে ছবিটা রেখেছি, এই ছবিটা আমার এক্সপেরিমেন্টের সঙ্গে কোনোভাবে রিলেটেড নয়, কোনোভাবে রিলেটেড নয়। কারণ আমরা যখন ল্যাবে এক্সপেরিমেন্টটা করব বা কলেজে এক্সপেরিমেন্টটা করব, তখন আমরা কি করব? মার্কারি লাইট সোর্স দিয়ে ইউজ করব। কারণ আমাকে বলেছি কি সাইন থিটা ভার্সেস ল্যামডা, ইউজিং দ্য গ্রাফ সাইন থিটা ভার্সেস ল্যামডা। তাহলে সাইন থিটা ভার্সেস ল্যামডা মানে ল্যামডাটাকে আমরা কি করতে হচ্ছে? ভ্যারি করাতে হচ্ছে। তো ল্যামডা ভ্যারি করাতে হলে আমি কি করতে, আমি বারবার নিশ্চয়ই সোর্সটাকে সরিয়ে সরিয়ে নিয়ে যাবো না। তার মানে একটা এমন সোর্স থাকবো যার মধ্যে অনেকগুলো ল্যামডা জেনারেট করার ক্ষমতা আছে, পলিক্রোম্যাটিক লাইট সোর্স, তার মানে মার্কারি অর হিলিয়াম, এই দুটো লাইট সোর্সকে আমি ইউজ করতে পারি। বাট এটা করলে অনেক ইজি হয়ে যাবে ব্যাপারটা। কতটা বুঝতে পারছি সেটা ঠিক যাবে না, কারণ আমার কাছে অ্যাভেলেবেল একটা সোর্স আছে মার্কারি, তার মধ্যে 7-8টা ওয়েভলেন্থ বা 9টা ওয়েভলেন্থের লাইট জেনারেট করার ক্ষমতা আছে, তো সে জেনারেট করতে পারছে। বাট এটা কোয়াইট ইজিয়ার। এখানে যেটা ইউজ করছি বা যে ছবিটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে সোডিয়াম ল্যাম্পের। কেন সোডিয়াম ইউজ করলাম? কারণ আমরা এটাও জানি সোডিয়ামের মধ্যে দুটো ওয়েভলেন্থ আছে। সোডিয়ামকে যে আমরা চটজলদি বলে দিই একটা হচ্ছে মনোক্রোম্যাটিক লাইট সোর্স, সেটা যে একেবারেই ভুল সেটা আই হোপ এতদিনে আমরা জেনে গেছি। কারণ সোডিয়ামের মধ্যে দুটো আলাদা আলাদা ওয়েভলেন্থ আছে, সেটা হচ্ছে একটা 5890 অ্যামস্ট্রং, একটা 5896 অ্যামস্ট্রং। তাহলে এই দুটো আলাদা ওয়েভলেন্থের লাইট সোর্স আছে। তো যদি দুটো আলাদা ওয়েভলেন্থের লাইট সোর্স বা লাইন বলা ভালো, আলাদা ওয়েভলেন্থের লাইন স্পেকট্রা, এটা অ্যাকচুয়াল ফিজিক্যাল বা সায়েন্টিফিক নেম, লাইন স্পেকট্রা, দুটো আলাদা লাইন স্পেকট্রা যদি থাকে, তাহলে যদি একটু ইকুয়েশনটার দিকে ভেবে দেখা যায়, ডি সাইন থিটা ইকুয়ালস টু এন ল্যামডা, তার মানে যদি ল্যামডাটা ভ্যারি করে, ডিটা তো একটা সিস্টেমের জন্য ফিক্সড, অর্ডার নাম্বারটা কোথায় হয় সেটা আমরা দেখেছি, সেন্ট্রাল অর্ডারের ভেতরে ইন্টারফারেন্সগুলো কীভাবে চেঞ্জ হচ্ছিলো আমরা দেখেছিলাম আগের ছবিতেই। তাহলে সেই ক্ষেত্রে মানে এই ছবিতেও যদি বোঝানোর চেষ্টা করি, এটা হচ্ছিল সেন্ট্রাল অর্ডারটা, এটা ফার্স্ট অর্ডার, এখানে সেকেন্ড অর্ডার, এটা লেফট সাইডে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার। তাহলে অর্ডারটা ফিক্স, কোনো একটা পার্টিকুলার অর্ডারে সিস্টেমটা যদি একটাই থাকে মানে তার ডি যদি ফিক্স থাকে, তাহলে ল্যামডা ভ্যারি করলে তার থিটা ভ্যারি করবে ডেফিনেটলি। তার মানে ল্যামডা যদি ইনক্রিজ করে তাহলে থিটা ইনক্রিজ করবে। থিটাটা কি আমি আগেই বলেছিলাম, ওটা হচ্ছে অ্যাঙ্গুলার সেপারেশন। এই ছবিটাতেও আমি চেষ্টা করেছি ওইভাবে বোঝানোর। এটা হচ্ছে আমার পলিক্রোম্যাটিক লাইট সোর্স, এই জায়গায় পলিক্রোম্যাটিক লাইট সোর্স যদি ধরে নিই যে, কারণ বা এখানে সোডিয়াম যেহেতু, তাহলে পলিক্রোম্যাটিক বলাটাও ভুল, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কোয়াসি মনোক্রোম্যাটিক, কারণ মনোক্রোম্যাটিক নয় তো কোয়াসি মনোক্রোম্যাটিক লাইট সোর্স।
এটা হচ্ছে কলিমেটার, এখানে আমি গ্রেটিংটাকে অ্যালাইন করেছি, এখানে টেলিস্কোপ, আর টেলিস্কোপটাকে আমি একটা অ্যাঙ্গুলার মোশন দিতে পারি, অ্যাঙ্গুলারলি চেঞ্জ করতে পারি, পজিশনটা চেঞ্জ করতে পারি। তো তাহলে এখানে যদি লাইটটা পড়ে তাহলে এটা ডিফ্র্যাক্টেড হয়ে সেন্ট্রাল অর্ডার এখানে তৈরি হবে, ফার্স্ট অর্ডার এখানে আসবে, সেকেন্ড অর্ডার এখানে আসবে, আবার এদিকে ফার্স্ট অর্ডার এখানে আসবে, সেকেন্ড অর্ডার এখানে আসবে। তার মানে এই যে থিটার পজিশনটা, এটা পার্টিকুলার একটা ওয়েভলেন্থের ক্ষেত্রে যদি ওয়েভলেন্থটা চেঞ্জ হতে থাকে, মানে এর মধ্যেই এই মিক্সচারেই এই সোর্সের মধ্যে যদি আলাদা আলাদা ওয়েভলেন্থ থাকে, তার মানে প্রত্যেকের ক্ষেত্রে থিটাগুলো আলাদা। ক্লিয়ার? তার মানে এই যে ছবিটা আমি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি একটা অর্ডার দুটো লাইন, এখানে একটা অর্ডার দুটো লাইন, আর এখানে জিরোথ অর্ডার একটা লাইন, এখানে দুটো লাইন, আবার এখানে দুটো লাইন। এটা বুঝি তাহলে ইজিলি আই হোপ তোমরা গেস করতে পারবে যে মার্কারি লাইট হলে কতগুলো লাইন হওয়া উচিত বা কিভাবে থাকা উচিত, মার্কারি লাইন্সগুলো, মার্কারির ভেতরে যে স্পেকট্রামটা আছে কীরকম হওয়া উচিত। 5890 5896 অ্যামস্ট্রং, 90 ডেফিনেটলি স্মল ওয়েভলেন্থ, তাহলে তো থিটা স্মল। থিটার বেসিক ডেফিনেশনস কি ছিল? সেন্ট্রাল অর্ডার থেকে ফার্স্ট অর্ডার এদের মধ্যে যে সেপারেশনটা সেটা হচ্ছে থিটা 1, সেন্ট্রাল অর্ডার থেকে সেকেন্ড অর্ডার এটা হচ্ছে থিটা 2। তাহলে যদি এটা যদি জিরোথ অর্ডার হয়, সেন্ট্রাল অর্ডার হয়, তাহলে সবচেয়ে কাছে কোনটা আছে? এই রাইট সাইডের লাইনটা, এই রাইট সাইডের লাইনটা। তাহলে এই যে স্পেসিংটা, এই থিটাটা, এটা স্মল, তার মানে এই ওয়েভলেন্থটা কত হবে? 5890, মানে রাইট সাইডে লেফট সাইড ফার্স্ট অর্ডারের যে দুটো লাইন, তার রাইট সাইডের লাইনটা হচ্ছে 5890 অ্যামস্ট্রং, আর লেফট সাইডেরটা হচ্ছে 5896 অ্যামস্ট্রং। ক্লিয়ার? আবার যদি রাইট সাইডে চলে আসি, এটা যদি জিরোথ অর্ডার, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার, তার মানে স্পেসিংটা এই সাইডে থিটা 1, তার সবচেয়ে ক্লোজ যেটা আছে যে লাইনটা, তার জন্য থিটা 1টা স্মল, যেটা দূরে আছে তার জন্য থিটা 2টা বেশি। তাহলে ক্লোজের রাইট সাইড লেফট সাইডে যে পিকচারটা রয়েছে বা যে লাইনটা রয়েছে, সেই লাইনটা হচ্ছে 5890, আর রাইট সাইডে এটা রয়েছে সেটা হচ্ছে 5896। সেকেন্ড অর্ডারে গেলে একটু বেটার হয়ে যাচ্ছে। সেকেন্ড অর্ডারের ক্ষেত্রেও তাই সেম, অর্ডারটা চেঞ্জ হয়েছে, গ্রেটিং সেম রয়েছে, ওয়েভলেন্থ সোর্স থেকে ওয়েভলেন্থের মানে একই সোর্সকে চেঞ্জ করিনি, তার মানে ক্লোজেস্ট যেটা থাকবে সেটা হচ্ছে থিটা 2 ফর স্মলার ওয়েভলেন্থ, মানে 5890 অ্যামস্ট্রং, আর এটা হচ্ছে 5896 অ্যামস্ট্রং। ক্লিয়ার? তাহলে এই সময় যদি আমরা গেস করি যে আমরা যদি মার্কারি লাইট সোর্স নিই বা হিলিয়াম লাইট সোর্স নিই, তার মধ্যে যদি অনেক ওয়েভলেন্থ থাকে, তাহলে এই জায়গায় কতগুলো লাইন স্পেক্ট্রা তৈরি হওয়ার কথা, বা এখানে কতগুলো লাইন স্পেক্ট্রা তৈরি হওয়ার কথা, সেটা যদি দেখি একটা স্লাইড পরে যেতে হবে। সেই পিকচারটা হচ্ছে কিছুটা এরকম। তার মানে যদি আমরা মার্কারি লাইট সোর্স নিই, তাহলে তার সেন্ট্রাল অর্ডারটা কেমন দেখতে হবে? হোয়াইট। কেন হোয়াইট হবে আমি আসবো সেটা ডিসকাশনে। হোয়াইট হবে। যদি ফার্স্ট অর্ডার রাইট সাইডটা দেখি, তাহলে রাইট সাইডের পিকচারটা কিছুটা এরকম হবে, কারণ ওখানে দেখেছিলাম কি দুটো ওয়েভলেন্থ ছিল সোর্সের মধ্যে, তো আমি তাই জন্য দুটো লাইন দেখতে পেয়েছিলাম ফার্স্ট অর্ডার। যদি এখানে 7টা বা আমি যে ছবিটা এঁকেছি সেখানে 5টা আছে, 5টা ছবি এঁকেছে, যদি 5টা লাইন সোর্স থাকে, সোর্সের মধ্যে যদি 5টা ওয়েভলেন্থের কালার থাকে, ওয়েভলেন্থের ওয়েভ থাকে, তাহলে আমরা দেখতে পাবো 5টা লাইন দেখতে পাবো। তাহলে সেই 5টা লাইনের মধ্যে কোন ওয়েভলেন্থটাকে সবচেয়ে আগে দেখতে পাওয়া উচিত? যার ওয়েভলেন্থ স্মল, কারণ তার জন্য থিটাটা স্মল হবে। তো দেখি এই যে এই থিটাটা, এটা হচ্ছে স্মল, তাই জন্য আমরা দেখতে পাচ্ছি লোয়ার ওয়েভলেন্থ ভায়োলেট, এটাকে ক্লোজ দেখতে পাচ্ছি। তারপর থেকে ওয়েভলেন্থ যত বাড়ছে তার করেসপন্ডিং থিটাটাও বাড়ছে, আর তো ওয়েভলেন্থ বাড়ছে থিটা বাড়ছে, আরও ওয়েভলেন্থ বাড়ছে থিটা বাড়ছে, তো এইভাবে ইনক্রিজ করছে। তাহলে ওয়েভলেন্থ যত বাড়বে তার করেসপন্ডিং থিটাটা ইনক্রিজ করতে থাকবে। থিটাটা কি? অ্যাঙ্গুলার সেপারেশনটা বা অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশনটা ফার্স্ট অর্ডারের জন্য। তো সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে সেম জিনিস ঘটছে, এটা ইনক্রিজ করছে রাইট সাইডে, ওয়েভলেন্থ কম, তো সেকেন্ড অর্ডারের জন্য আমি সবচেয়ে ক্লোজ দেখতে পাচ্ছি। আরও যত এগিয়ে যাচ্ছে সেম ফার্স্ট অর্ডারে যেভাবে চেঞ্জ হচ্ছিলো সেই চেঞ্জটা দেখতে পাচ্ছি না। কাম টু দ্য লেফট সাইড, এদিকেও তো এটা তো থিটা 1 ফর লেফট সাইড, ঠিক আছে কি ছবিটা? এটা যদি রাইট সাইডটা আর আগের পিকচারটা যদি বোঝা হয়ে যায়, তাহলে আমার মনে হয় লেফট সাইডে কিছু ভুল আছে কিনা সেটা ধরতে পারাটা খুব
ইজিয়ার হয়ে যাবে। এটা আমার কোশ্চেন থাকলো। যদি পুরো ভিডিওটা দেখে এই পিকচারটা বোঝা যায় বা আগের পিকচারগুলো বোঝা যায়, তাহলে এই পিকচারে কোনো ভুল আছে কিনা সেটা বোঝা যাবে। ক্লিয়ার? সো নাও কাম টু হেয়ার। কি এবার হচ্ছে আমরা এক্সপেরিমেন্টাল প্রসিডিওর, আমরা ওখানে বলছিলাম যে এক্সপেরিমেন্টাল প্রসেসটা বা এক্সপেরিমেন্টাল ডিজাইনটা কী করে হবে সেটা আমরা আলোচনা করব। আমরা আগের ছবিটা দেখছিলাম যে এখানে একটা ছবি আমি রেখেছি, যেটা স্পেকট্রোমিটার, গ্রেটিং আর লাইট সোর্সটা দিয়ে, যেখানে আমরা যদি একটু লক্ষ্য করি দেখতে পাচ্ছি যে কলিমেটার আর টেলিস্কোপ প্যারালালি অ্যালাইন্ড, গ্রেটিংটা মাঝখানে রাখা রয়েছে, যেটা দেখে বোঝা সম্ভব না যে কী এক্সপেরিমেন্টাল ডিজাইন এখানে করা হয়েছে। আমি একটা টেবিল ফরম্যাট বা একটা ফ্লো চার্টের মতো করতে চাইছি, যেটা হচ্ছে স্পেকট্রোমিটার লেভেলিং। তো যে লেভেলিংগুলো করতে হবে সেটা হচ্ছে স্পেকট্রোমিটার লেভেলিং প্রথমে করতে হবে, কারণ স্পেকট্রোমিটার আমরা যখন ইউজ করবো আমাদেরকে স্পেকট্রোমিটার লেভেলিং ডেফিনেটলি করতে হবে। স্পেকট্রোমিটার লেভেলিংয়ের মধ্যে কি করতে হয় সেটা একটা বড় পার্ট, সেটার জন্য আমাকে আলাদা করে একটা ভিডিও বানাতে হবে। এটা ইটস নট পসিবল যে এই ভিডিওর মধ্যে ইনক্লুড করে দিই স্পেকট্রোমিটার লেভেলিং, কারণ অনেক কিছু আছে আমরা যদি জানি, অপটিক্যাল লেভেলিং, মেকানিক্যাল লেভেলিং, সুস্টার, তিনটে আলাদা আলাদা পার্ট আছে। টোটাল পার্টটাকে স্পেকট্রোমিটার লেভেলিং আমরা বলি। এছাড়াও এটা করার পর গ্রেটিং অ্যালাইনমেন্ট করতে হবে। আমরা যে ইকুয়েশনটা দেখেছিলাম সেটা ছিল ডি সাইন থিটা ইকুয়ালস টু এন ল্যামডা, রাইট? ওটা একটা স্পেসিফিক কেস। যারা আমরা থিওরিটা একটু গ্রেটিংয়ের পড়েছি তারা আমরা জানবো ডেফিনেটলি যে গ্রেটিংয়ের স্পেসিফিক কেস একটা, যেখানে আমরা ডি সাইন থিটা ইকুয়ালস টু এম এন ল্যামডা ইউজ করতে পারি। কারণ জেনারেল কেসের ক্ষেত্রে ইকুয়েশনটা একটু ডিফারেন্ট। তখন যে ইকুয়েশনটা হয় সেটা যদি লিখি, আমাকে আলাদা করে লিখতে হবে। সেটা হচ্ছে, বা আমি মুখেই বলে দিচ্ছি, ডি সাইন টি ব্র্যাকেট সাইন থিটা প্লাস সাইন আই ইকুয়ালস টু এন ল্যামডা। এই আইটা কি হয়? এই আইটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। তাই জন্য আমাদেরকে বলা হয় অলওয়েজ নর্মাল ইনসিডেন্সেই আমাদেরকে এক্সপেরিমেন্টটা করতে হবে, কারণ নর্মাল ইনসিডেন্স মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স জিরো, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স জিরো মানে আই জিরো মানে সাইন আই জিরো। তো সাইন আই জিরো মানে ওই ইকুয়েশনটা আমার থেকে গেল, ওই ইকুয়েশনটাকে ইউজ করে আমি কাজটা করতে পারবো। কিন্তু সাপোজ যদি কোনো একটা অ্যাঙ্গেল জেনারেটেড হয়ে যায় বা একটু যদি টিল্ট হয়ে যায় লাইটের থেকে, তাহলে যে আমরা এক্সপেরিমেন্টটা করব সেই এক্সপেরিমেন্টের রেজাল্টটা অতটা অ্যাকিউরেট আসবে না। সাপোজ সাইন আইটা যদি আই এর ভ্যালু সাপোজ আমি মেজার করতে পারলাম না ভালোভাবে, যে কি অ্যালাইনমেন্ট করতে পারলাম না গ্রেটিং, আর 1 or 2 ডিগ্রি বা 3 ডিগ্রি থেকে গেল, তাহলে আমার ডেটাটা যেটা পাবো সেটার থেকে অনেক চেঞ্জ আসবে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কী কী অবজারভেশন করতে হবে, কী কী মেজারমেন্ট করতে হবে, অ্যান্ড তারপরে কী ক্যালকুলেশনস করলে আমরা আমাদের এইমটাকে ফুলফিল করতে পারবো। ক্লিয়ার? সো দিস অল থিং, এটা ডেফিনেট কোয়েশ্চেন থাকবে আমার যে কি ভুল আছে এই ছবিটায়।